আচ্ছা মিথিলা, আমাকে কষ্ট দিতে আর চিন্তা দিতে তোমাকে খুব ভালো লাগে তাই না? তোমাকে কতগুলো ফোন দিয়েছি, তুমি একবারের জন্য তা দেখোনি। এমনিতেই নিজের ইচ্ছার বিরুদ্ধে তোমাকে ছেড়ে এসেছি। তুমি বুঝতে পারছো আমার মনের অবস্থাটা কি? তার উপরে তোমাকে এতগুলো ফোন দিলাম, তুমি একটা ফোনও ধরলে না, এমনকি ব্যাক পর্যন্ত করলে না। এবার যদি তুমি ফোন না ধরতে, আমি সত্যি সত্যি বাসায় চলে আসতাম। মিথিলা নির্ঝরকে শান্ত করে বলল। আরে আমি একটু কাজ করছিলাম, তোমার ফোনটা আমি খেয়াল করিনি। আমি তোমাকে ফোন দিতাম আর তুমি ফোন করলে। আমার কিছু ভালো লাগছে না মিথিলা, তোমাকে ছাড়া। তুমি আমাকে কেন আমাকে জোর করে পাঠালে বলো তো? আমি দরকার হলে অন্য কাউকে দিয়ে কাজটা করাতাম। নিজেদের কাজ নিজেরা যতটা সুন্দর করে গুছিয়ে আন্তরিকভাবে করবে, বাইরের কেউ কি এত সুন্দর করে গুছিয়ে আন্তরিকভাবে করবে বলো? শোনো, এই প্রথম আর এই শেষ। এরপর থেকে যদি কোথাও যাওয়া লাগে আমি তোমাকে সাথে নিয়েই যাব। তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত থাকাটা কোনোভাবেই সম্ভব নয়। তুমি জানো এই কয়েক ঘন্টায় আমি কেমন যেন আধমরা হয়ে গিয়েছি। আমার কিছু ভালো লাগছে না। আর তোমাকে ছেড়ে আমাকে আর 2-3 দিন থাকতে হবে। আমি বুঝতে পারছো না কি করে থাকবো। মিথিলা নির্ঝরকে ফোনের ভেতর কয়েকটা কিস দিয়ে বলল। এই যে আদর করে দিলাম, এবার নিজেকে একটু শক্ত করো প্লিজ। নির্ঝর কিছুটা দুষ্ট হাসি দিয়ে মিথিলাকে বলল। একবার বাসায় আসি, সুদে আসলে সব উসুল করে নেব। মিথিলা কিছুটা লজ্জা পেয়ে গেল। মিথিলা আর নির্ঝরের ভিতর দুষ্টু মিষ্টি কথা চলল কিছুক্ষণ। রাইসার মায়ের খাওয়া শেষ করে রাইসা মাইনের কাঁধে মাথা দিয়ে বসেছিল। মাইন রাইসাকে আস্তে করে বলল। রাইসা, এবার যেতে হবে। তুমি বাসায় যাও, আমি অফিসে যাই। অনেকক্ষণ হলো বেরিয়েছি অফিস থেকে। আর আন্টি আর মিথিলা মনে হয় এতক্ষণ বাসায় চলে এসেছে। তোমাকে না পেলে কিন্তু পরে খোঁজাখুঁজি করবে, আর বিষয়টা জানতে পারলে কিন্তু সবাই খুব রাগ করবে। এখন চলে যাও প্লিজ। বিশ্বাস করো, তোমাকে ছেড়ে আমার এক মুহূর্তের জন্য যেতে ইচ্ছা করে না। ইচ্ছে করছে আরও কিছুটা সময় এইভাবেই তোমার কাঁধে মাথা দিয়ে বসে থাকি। কিছুদিন পর তো এই পাগলিটা আমারই হবে। তখন সারা জীবন আমার কাঁধে মাথা দিয়ে রেখো, কেউ আর কিছু বলবে না। সেই সেই সুন্দর সময়টার জন্য তো এখন একটু কষ্ট সহ করতে হবে আমাদের, রাইসা। রাইসার কিছুতেই মন চাচ্ছিল না মাইনকে ছেড়ে আসতে। রাইসা মাইনকে এতটা ভালোবেসে ফেলেছে যে মাইনকে ছাড়া এক মুহূর্ত থাকা তার জন্য খুব কষ্টকর। তারপরও বাধ্য হয়ে মাইনের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতে হলো রাইসাকে। মেঘা একরাশ চিন্তার ভাঁজ কপালে নিয়ে ঘরের এপাশ থেকে ওপাশে হাঁটাহাঁটি করছিল। মেঘা বুঝতে পারছে না নিলয় ঠিকমতো ফাইলটা রেডি করে সাবমিট করতে পেরেছে কিনা। মেঘা অনেক পরিমাণ চিন্তার ভাঁজ কপালে নিয়ে রুমের এপাশ থেকে ওপাশ হাঁটাহাঁটি করছিল। নিলয় ঠিকমতো ফাইলটা রেডি করে সাবমিট করতে পেরেছি কিনা এই নিয়ে মেঘা অনেক চিন্তা করছিল। তখনই মেঘার ফোনটা বেজে ওঠে। মেঘা তাড়াতাড়ি করে ফোনটা হাতে নিয়ে দেখে নিলয় ফোন দিয়েছে। মেঘা একরাশ খুশি নিয়ে ফোনটা ধরার সাথে সাথেই নিলয় বলে ওঠে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মেঘা, তোমার জন্য আজকে আমার চাকরিটা বেঁচে গেছে। আর আজকে তোমার জন্য সবার কাছে থেকে আমি অনেক পরিমাণে সুনাম অর্জন করছি। এর পুরো কৃতিত্বটাই একমাত্র তোমার মেঘা। মেঘা একটু হেসে নিলয়কে বলল। থ্যাঙ্কস দিয়ে আমাকে ছোট করবে না প্লিজ। আমার একজন কাছের মানুষ বিপদে পড়েছে, তার বিপদে সাহায্য করাটা তো আমার কর্তব্য। আপনি যে সফলভাবে নিজের কাজটা কমপ্লিট করতে পেরেছেন তার জন্য আপনাকে সাধুবাদ। নিলয় দুষ্টু একটা হাসি দিয়ে মেঘাকে বলল। তাহলে স্বীকার করলে যে আমি তোমার কাছের মানুষ? কথাটা শুনে মেঘা হালকা করে জিভায় কামড় দিল। মেঘা কথা ঘুরিয়ে নিতেই নিলয়কে বলল। এখন থেকে মন দিয়ে কাজ করবেন, তাহলে দেখবেন আর ভুল হবে না। আমার মন কি আর আমার সাথে আছে মেঘা যে মন দিয়ে কাজ করব? আমার মনটা তো সেই কবেই চুরি হয়ে গেছে। আমার মনটা আমার, কিন্তু তার সম্পূর্ণ অধিকার একমাত্র তোমার। মেঘা কিছু বলল না, শুধু মিষ্টি করে একটা হাসি দিল। মেঘা আর নিলয়ের মধ্যে এরকম দুষ্টু মিষ্টি কথা চলতে লাগলো। বেশ কিছুক্ষণ পর রাইসা পা টিপে টিপে চুপি চুপি বাসায় ফিরে নিজের রুমের দিকে যে পা রাখবে, তখনই পিছন থেকে মিথিলা বলে উঠল। ভাইয়ার গরুর মাংসের পরোটা ভালো লেগেছিল রাইসা। কথাটা শুনেই রাইসার চোখ বড় বড় হয়ে গেল। ছোট করে একটা ঢোক গিলে মিথিলার দিকে তাকালো রাইসা। কিছুটা আমতা আমতা করে মিথিলাকে বলল। তুমি কি বলছো ভাবি? আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না।
উনি কি করে জানবে পরোটার গরুর মাংস খেতে কেমন হয়েছে? মিথিলা রাইসার কিছুটা কাছে এসে রাইসার একটা কান টেনে দিয়ে বলল, আহারে ননদিনী, কিছুই বুঝতে পারছো না তাই না? হয়েছে হয়েছে, আরে তো ঢং করতে হবে না। তুমি যে ভাইয়ার জন্য গরুর মাংসের পরোটা নিয়ে যাবে তা আগে থেকেই জানতাম, তাই বেশি করেই তৈরি করেছিলাম। রাইসা মুখ ফসকে বলে ফেল। তুমি কি করে জানলে? মিথিলা মুচকি একটা হাসি দিয়ে বলল, দেখেছো তো, সত্য কখনো চাপা থাকে না। আপনা আপনি সত্যিটা তোমার মুখ থেকেই বেরিয়ে গেল। রাইসা চোখ বন্ধ করে জিহ্বায় কামড় দিল। রাইসা বুঝতে পারলো মিথিলার কথাই সে ফেসে গেছে। রাইসা কি বলবে বুঝতে পারছে না। রাইসার সঙ্গে সঙ্গে মিথিলার হাত ধরে বলল, প্লিজ ভাবি প্লিজ, তুমি মাকে কিছু বলো না, প্লিজ 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 প্লিজ। তুমি কি মনে করেছো মা কিছুই জানে না? মাই আমাকে বলেছে বেশি করে তৈরি করতে, যেন তুমি ভাইয়ার জন্য নিয়ে যেতে পারো। কারণ আমরা সবাই জানি ভাইয়াকে না খাইয়ে তুমি সেটা খেতে পারবে না, কারণ এটা ভাইয়ার অনেক পছন্দের একটা খাবার। আফটার অল ভাইয়ার হবু বউ বলে কথা। রাইসা কিছুটা লজ্জা পেয়ে মিথিলাকে বলল, ধ্যাত ভাবি, তুমি যে কি বলো না। বলে রাইসা দৌড়ে রুমে চলে গেল। মায়ের তার রুমে পায়চারি করতে করতে ভাবছে তার বাবা আর মাকে রাইসার ব্যাপারটা ভালোভাবে খুলে বলা দরকার। হয়তো তারা কিছুটা হলেও জানে, তারপরও তাদের একটা মতামত নেওয়া দরকার। রাতে খাওয়া দাওয়ার পরে এই বিষয় নিয়ে তার বাবা মার সাথে কথা বলার সিদ্ধান্ত নিল মায়ান। নির্ঝরের খুব ভালোভাবে প্রথম দিনের মিটিংটা সম্পূর্ণ হলো। সমস্ত কিছু ঠিকঠাকভাবে চলে 2-1 দিনের মধ্যে নির্ঝর ফিরে যাবে আর মিথিলাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখবে যতক্ষণ না তার মিথিলাকে ছাড়তে মন চায় ততক্ষণ। মিথিলা শুয়ে শুয়ে ফোনের গ্যালারি থেকে নির্ঝর আর তার ছবিগুলো একটার পর একটা বের করে দেখছিল। মিথিলা নির্ঝরের একটা ছবির দিকে তাকিয়ে বলল, এই যে আমার বাবুর আব্বু, আমি যে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি তোমাকে সারপ্রাইজটা দেবার জন্য। তাড়াতাড়ি করে চলে এসো না প্লিজ। তখনই নির্ঝরের ফোন এলো। নির্ঝর আর মিথিলা কিছুটা রোমান্টিক কথা বলা শুরু করলো। রাতে খাওয়া দাওয়া শেষে মায়ন তার বাবা আর মায়ের রুমে গেল রাইসার বিষয়ে কথা বলতে। মায়নের মা সব শুনে খুশি হলো। মায়নকে বলল, আসলে রাইসাকে আমাদেরও অনেক পছন্দ, রাইসা অনেক ভালো একটা মেয়ে। মায়ন তার বাবার উত্তর পাবার আশায় তার বাবার দিকে তাকিয়ে দেখলো তার বাবা গভীরভাবে কি যেন চিন্তা করছে। মায়ন তার বাবাকে ডাক দিয়ে বলল, বাবা তুমি কিছু বলছো না যে, তুমি কি কিছু ভাবছো? মায়নের বাবা তার চোখ থেকে চশমাটা খুলে রাখতে রাখতে মায়নের দিকে তাকিয়ে বলল, আসলে আমি অনেকদিন ধরেই একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলা হয়ে আর উঠছিল না। আজকে যখন রাইসার প্রসঙ্গটা আসলো, তাহলে এই কথাটা আজকেই বলা দরকার। মায়ন আর তার মা জিজ্ঞাসিত দৃষ্টিতে তাকিয়ে আছে তার বাবার দিকে। কি এমন চিন্তা এসে তার বাবার মাথায় ভর করেছে তা বুঝতে পারছে না মায়ন। আর কি এমন কথাই বা তার বাবা তাদেরকে বলতে চায় তা নিয়ে কিঞ্চিত চিন্তিত হয়ে পড়ল মায়ন। মায়নের মা তার স্বামীকে জিজ্ঞেস করলো, কি এমন কথা, তুমি এক মুহূর্তের মধ্যে এত চিন্তিত হয়ে পড়লে? মায়নের বাবা কিছুক্ষণ চুপ থেকে তাদের উদ্দেশ্যে বলল, বেশ কিছুদিন আগে উর্মির বাবার সাথে আমার পথে দেখা হয়েছিল। কথাটুকু বলে মায়নের বাবা থেমে গেল। সে যেন আরো কিছু বলতে যেও বলতে পারছে না। মায়ন তার বাবাকে উদ্দেশ্য করে বলল, কি হলো বাবা, থেমে গেল কেন? আঙ্কেলের সাথে তোমার দেখা হয়েছে? কই, আমাকে তো কিছু বলনি। কি বললো আঙ্কেল? আর উর্মির লেখাপড়া নিয়ে কি কিছু বলছে? এই মেয়েটা তো ফাঁকিবাজি করে, কি বলবার। নিশ্চয় পড়াই কোনো না কোনো ফাঁকিবাজি করেছে, তাই আমাকে বলতে না পেরে তোমাকে বলেছে। মায়নের বাবা মায়নের কথায় কোনো উত্তর না দিয়ে তাদের দিকে এক নজর তাকালো। কিছুটা গম্ভীর গলায় বলল, আমি জানি না কথাটা ঠিক কিভাবে তোমাদের কাছে উপস্থাপন করব। আমি যখন কথাটা শুনেছিলাম তখন আমি প্রচণ্ডভাবে অবাক হয়েছিলাম। আসলে সেই মুহূর্তে আমি উর্মির বাবাকে কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে এসেছিলাম। আমি ভেবেছিলাম ব্যাপারটা এড়িয়ে গেলে হয়তো বা উর্মির বাবা বিষয়টা নিয়ে আর কথা বলবে না, কিন্তু আমি ভুল ছিলাম। গত পরশুদিন উর্মির বাবা আমাকে ফোন দিয়ে সেই একই কথা বলেছে এবং উত্তরের আশায় রয়েছে। মায়ন আর তার মা যেন ঘোর একটা ধাঁধার মধ্যে পড়ে গেল। উর্মির বাবার সাথে কি এমন কথা হয়েছিল মায়নের বাবার, যার জন্য মায়নের বাবা কথাটা বলতে এতটা সংকোচ করছে আর চিন্তার মধ্যে ডুবে রয়েছে। মায়নের বাবা মায়নের কাঁধে হাত দিয়ে পড়ল, আচ্ছা মায়ান, হঠাৎ যদি মানুষ কখনো এমন কিছু জানতে পারে যেটা তার কল্পনার বাইরে ছিল, যেটা নিয়ে সে কখনো কোনোদিন ভাবনা চিন্তাও আনেনি, সেটা জানার পর তা ঠিক কী করা উচিত? আগে সব থেকে সিচুয়েশন বুঝো, আর সে কেন এমনটা করলো সেটা বুঝো, তারপরে সিদ্ধান্ত আগাতে হবে।
পরক্ষণে মায়ের আবার তার বাবাকে বলল, বাবা, আমার মনে হচ্ছে তুমি খুব জটিল কোনো বিষয় নিয়ে চিন্তা করছো। কি হয়েছে বাবা, বলো না। না বলে কি করে বুঝবো বলো তো? মায়ের বাবা কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থেকে বলল, তুই উর্মিকে কতদিন যাবৎ টিউশনি করছিস? মায়ের কিছুক্ষণ ভেবে বলল, হয়তো মারা যাবার কিছু মাস পর থেকেই, তা প্রায় 1 বছরের উপরে হবে। কিন্তু কেন বাবা? আচ্ছা, এই টিউশনি করতে যেয়ে কখনো কি উর্মির বাবার সাথে তোর কোনো রকম কোনো কথাবার্তা হয়েছে উর্মির লেখাপড়ার বাইরে? একদিন বলছিলেন উর্মি একজনকে হয়তো মনে মনে পছন্দ করে, কিন্তু সেই ছেলেটাকে উনি বলতে পারছে না। তুই আমাকে জিজ্ঞেস করছিলি কিভাবে কি করা যায়, কিভাবে উর্মিকে এই ব্যাপারে সাহায্য করা যায়। তখন আমি বলেছিলাম সময় সুযোগ মতো উর্মির ফ্যামিলিকে ওই ছেলের ফ্যামিলির সাথে কথা বলতে। বা তুই নিজের অজান্তেই এমন একটা কথা বলে ফেলছিস যে কথাতে ঘটনাটা অনেক দূর ঘেটে গিয়েছে। মাইন এবার তার বাবার প্রতি কিছুটা বিরক্ত হয়ে তার বাবাকে বলল, বাবা, তুমি সে কখন থেকে কি সব পেঁচালো কথা বলে যাচ্ছ, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমি আসলাম তোমাদেরকে রাইসার কথা বলার জন্য। মা তো সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, কিন্তু তুমি সেই কখন থেকে পেঁচানো কথাগুলো বলেই যাচ্ছ। একটু সোজা সাপটা করে বললো না, তুমি কি আসলে কি বলতে চাচ্ছ? মাইনের বাবা ওদেরকে কিছুক্ষণ বুঝতে বলে ওখান থেকে উঠে গিয়ে কিছুক্ষণ পর একটা কাগজ এনে মাইনের হাতে দিয়ে বলল, এটা খুলে পড়ে দেখ। মাইন একবার কাগজটার দিকে আর তার বাবার দিকে তাকালো। মাইন তার বাবা কি কিছু বলতে যাবে, তখনই তার বাবা তাকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলল, আগে কাগজটা পর, বাকিটুকু আমি পরে বলছি। মাইন কাগজটা খুলে বুঝতে পারলো এটা কোনো একটা চিঠি। তারপর মাইন পড়া শুরু করলো। চিঠিটা পড়তে যেয়ে মাইন পুরো থমকে গেল। মাইন যেন আর সামনের দিকে যেতে পারছে না। মাইনের মুখ দেখে তার বাবা আন্দাজ করতে পেরে মাইনকে বলল, পুরোটা পড়, তা না হলে অসম্পূর্ণ রয়ে যাবে এটা। মাইন আস্তে আস্তে পুরো চিঠিটা পড়া শেষ করলো। পুরো চিঠিটা পড়ে মাইন সম্পূর্ণভাবে বাকরুদ্ধ হয়ে তার বাবার দিকে তাকিয়ে রইল। কেউ যেন মাইনের কণ্ঠস্বরটাকে দুহাতে চেপে ধরেছে। পুরো পৃথিবী মাইনের চারপাশে ঘুরছে। মাইন কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলেছে। মাইন শুধু তার বাবাকে আস্তে করে বলল, এইসবের মানে কি বাবা? এটা কোনোদিনও সম্ভব না। আমিও জানি এটা কখনোই সম্ভব নয়। আমিও তোর মতো আশ্চর্য হয়েছিলাম প্রথম যখন কথাটা শুনে। অনেকদিন থেকেই তোকে জানানোর চেষ্টা করছিলাম, কিন্তু জানানো হয়ে উঠছিল না। বাবা আর ছেলের কথার মাঝখানে মাইনের মা যেন দর্শকের মতো শুধু তাকিয়ে রইল ওদের দিকে, কারণ সে কিছুই বুঝতে পারছে না আসলে কি হচ্ছে বা কি হয়েছে। তাই মাইনের মা দুজনকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে তোমরা কেউ কি আমাকে বলবে? মাইন তার মায়ের দিকে তাকিয়ে কাগজটা তার মায়ের দিকে এগিয়ে দিল। তার মা কিঞ্চিত বিরক্ত মাখা মুখ করে মাইনকে বলল, কি এমন আছে এই কাগজে লেখা যার জন্য তোরা এরকম করছিস? মনে হয় যেন কোনো গুপ্তধনের ঠিকানা দেওয়া আছে এখানে, যার জন্য তোরা এমন করছিস। মাইন তার মাকে ছেলেটার দিকে ইশারা করে পড়তে বলল। মাইনের মা চিঠিটার কিছু অংশ পড়ার সাথে সাথেই বলে উঠল, কি এইসব বলে চিঠিটা মাটিতে ছুঁড়ে মারল। মাইন আর কোনো কথা না বলেই ওই রুম থেকে বেরিয়ে গেল। মাইনের মা মাথায় হাত দিয়ে বসে বসে তার স্বামীকে বলছে, যাই হয়ে যাক না কেন, আমি রাইসার চোখে মায়ানের জন্য যে ভালোবাসা দেখেছি তা আমি নষ্ট হতে দিতে পারি না। আর তুমি কেন কোনো প্রতিবাদ করনি? তুমি কেন মায়ান আর রাইসার ব্যাপারটা খুলে বলনি? তখন মায়ান আর রাইসার ব্যাপারটার এতটা ঘনিষ্ঠতা ছিল না, তাই আমি কিছু বলিনি। আমি চেয়েছিলাম মায়ের কাছ থেকে জানতে। মুহূর্তের মধ্যেই ওদের ঘরের পরিবেশটা এলোমেলো হয়ে গেল। কি হতে কি হয়ে গেল। তবে যাই হয়ে যাক না কেন, মাইনের মা মনে প্রাণে চাই রাইসা আর মায়ান যেন ভালো থাকে, ওদের মধ্যে যেন কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়। তাহলে তার মেয়ের সংসারে অশান্তি হতে পারে। রাইসা অনেকক্ষণ যাবৎ মাইনকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু মাইন ফোন রিসিভ করছে না। মাইন রাইসার ফোনগুলো দেখেও ইচ্ছে করে ধরছে না, কারণ মাইনের এখন প্রচণ্ড রেগে আছে উর্মির উপর। মাইনের ইচ্ছে করছিল ওর কাছে যেয়ে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিতে। মাইনকে কয়েকবার ফোন দিয়ে তার রিসিভ না করাই প্রচণ্ড রাগ আর অভিমান নিয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে মারল রাইসা। আর রাগে বিড়বিড় করে বলল, কালকে ফোন দিক, বোঝাবো মজা। মিথিলার শাশুড়ি কিছু ফল কেটে নিয়ে মিথিলার রুমে এসে দেখলো মিথিলা শুয়ে আছে। মিথিলার শাশুড়ি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কিরে, তোর কি শরীর খারাপ লাগছে? মিথিলা আস্তে করে উঠে বসে বলল, না মা, আমি ঠিক আছি।
আপনার কিছু লাগবে? তুমি হঠাৎ এখানে আমাকে বললে তো আমি আপনার রুমে যেতাম। আপনি কেন কষ্ট করতে এলেন? মিথিলার শাশুড়ি ফলের প্লেটটা মিথিলার সামনে এগিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি ফলগুলো খেয়ে নে, রাতে ভালো তেমন কিছুই খেতে পারলি না। এই সময়টায় এইরকমই হয়, আসলে খাওয়া দাওয়ার প্রতি কোনো রুচিই থাকে না। মিথিলার এখন আর আগের মতো কিছুই খেতে ইচ্ছে করে না। খাবার দেখলেই যেন তার বমি পায়। ফলগুলো দেখে মিথিলার অরুচি হলো, তাই মিথিলা ফলের প্লেটটা কিছুটা দূরে সরিয়ে দিয়ে তার শাশুড়িকে বলল, না মা, আমি এখন আর কিছু খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। আপনি আর বাবা খেয়ে ফেলুন। মিথিলার শাশুড়ি মিথিলাকে একটা ধমক দিয়ে বলল, আমি কোনো কথা শুনতে চাই না, আমি এনেছি ফলগুলো সব খেয়ে নে। তোর খেতে ইচ্ছে না করলেও আমি তোকে খাইয়ে দিচ্ছি। মিথিলার শাশুড়ি পরম যত্নে মিথিলাকে ফল খাইয়ে দিতে লাগলো। মেঘা নিলয়ের সাথে কথা বলছিল, তখন তার মা রুমে ঢুকে পড়ল। মেঘা তার মাকে দেখেই ফোনটা সরিয়ে ফেলল। এইভাবে মেঘাকে ফোন সরিয়ে ফেলতে দেখে মেঘা আর তার মা মেঘাকে বলল, কিরে মেঘা, তুই কার সাথে কথা বলছিলি আর আমাকে দেখে এইভাবে ফোনটা সরিয়ে নিলি কেন? মেঘা তার মায়ের কাছে ধরা পড়ে গেছে। তার মা বিষয়টা বুঝতে পেরে গেছে। পরিস্থিতি সামলানোর জন্য মেঘা তার মাকে বলল, না মা, আসলে গান শুনছিলাম। তুমি এত রাতে এসে যদি দেখো আমাকে গান শুনতে, তাই আমি মোবাইলটা সরিয়ে ফেলেছি। তুমি যদি বকো তাই। কেন যেন মেয়ের কথাটা বিশ্বাস হচ্ছে না মেঘার মায়ের। মেঘার মা কিঞ্চিত ভুরু যুগল কুচকে মেঘাকে বলল, সত্যি বলছিস? হ্যাঁ মা, আমি তোমাকে মিথ্যে কেন বলবো বলো? আচ্ছা শোন, যাই হোক আমরা আগামীকালকেই চলে যাব। তুই তোর জিনিসপত্র সব আস্তে আস্তে গুছিয়ে নে, সকালবেলায় বেরিয়ে যাব। কথাটা বলেই মেঘার মা চলে গেল। এখান থেকে চলে যাবার কথাটা শুনে মেঘার মনটা খারাপ হয়ে গেল, কারণ এখান থেকে চলে গেলে মেঘা নিলয়ের সাথে এতটা ফ্রিলি হয়তো কথা বলার সুযোগ পাবে না, কারণ আমার আবার লেখাপড়া শুরু করে দিতে হবে। এতটা সময় নিলয়কে দিতে পারবো না। চুপি চুপি নিলয়ের সাথে কথা বলতে হবে। মেঘা ফোনটা আড়াল থেকে বের করে দেখলো নিলয় এখনো কলে আছে। তার মানে মেঘা আর মেঘার মায়ের সমস্ত কথোপকথন শুনেছে নিলয়। মেঘা হ্যালো বলতে নিলয় বলে উঠল, মেঘা, তুমি কেন বললে না তোমার মাকে আমাদের কথা? এইভাবে তো কোনো কিছু বলা যায় না, কেন, কি সমস্যা? কারণ আপনারা আর আমার বিয়েটা শুধু মিথিলা ভাবি আর রাইসা যাবে, আর কেউ জানে না। এইভাবে কাউকে বলাটা ঠিক হবে না। আর আগামীকালকে আমরা বাসায় চলে যাচ্ছি। হয়তোবা আপনার সাথে এভাবে আর এত ফ্রিলি কথা বলতে পারবো না, আর আপনাকে সময় দিতে পারবো না। কথাটা শুনে নিলয় কিছুটা উত্তেজিত হয়ে মেঘাকে বলল, কেন এমন কথা কেন বলছো? তুমি কি জানো না তোমার সাথে কথা বলা ছাড়া আমি থাকতে পারি না? দেখুন, বোঝার চেষ্টা করুন। এখানে ম্যানেজ করার মতো রাইসা আর ভাবি ছিল, ওখানে তো ম্যানেজ করার মতো কেউ থাকবে না। তারপর আবার তো ক্লাস শুরু হয়ে গিয়েছিল। অনেকদিন আগে ক্লাস অ্যাটেন্ড করতে হবে, অনেকগুলো পড়া পিছিয়ে গেছে, সবগুলো ম্যানেজ করতে হবে। আর যদি মা এইসব কিছু জানতে পারে তাহলে আমাকে খুব বকবে। আমি এত কিছু জানি না। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না। আর তুমি যেন আমার সাথে ফ্রিলি সারা জীবন কথা বলতে পারো, সেই ব্যবস্থাই আমি করছি। কথাটা বলেই মেঘাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিলয় ফোনটা কেটে দিল। মেঘা অবশ্য একবার ফোন দিয়েছে, কিন্তু নিলয় ফোন ধরল না। মেঘা ভাবলো নিলয় হয়তো বা কিছুটা অভিমান করেছে মেঘার উপরে। পরে অভিমান কমে গেলে নিলয় নিজেই মেঘাকে আবার ফোন দিবে। এই ভেবে মেঘা নিলয়কে আর ফোন দিল না। মাইনের কিছুতেই ঘুম আসছে না। মাইন জীবনেও যা কল্পনা করতে পারেনি, তাই আজকে শুনতে হলো মায়নকে। মায়ন শুধু সকালের অপেক্ষা করছে। সকাল হলে সে উর্মিদের বাসায় যাবে, তারপর বাকিটা সে ওখানেই বুঝে নেবে। রাতটা কোনো রকম পার করে। হালকা কিছু নাস্তা করেই উর্মিদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল মায়ন। মায়ন উর্মিদের বাসার দরজার কলিং বেল বাজাতে লাগলো। উর্মি দরজা খুলে দিয়ে মায়নকে দেখে খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। উর্মি অতিরিক্ত খুশিতে আর আবেগে মায়নকে বলল, এ কি স্যার তুমি? উর্মির মুখে তুমি শব্দটা শুনে মায়নের রাগ আরও বেড়ে গেল। উর্মিকে প্রচণ্ড রকমের একটা ধমক দিয়ে মায়ন বলল, উর্মি, ভুলে যেও না আমি তোমার শিক্ষক, আর শিক্ষককে অবশ্যই একজন ছাত্রী তুমি সম্বোধন করে না, সম্মানের সাথে আপনি সম্বোধন করে কথা বলো। উর্মি কিছুটা ভয় পেয়ে গিয়ে মায়নকে বলল, সরি স্যার, ভুল হয়ে গেছে, আর আমি এভাবে আপনার সাথে আর কথা বলবো না। উর্মি মায়নের দিকে তাকিয়ে মনে মনে বলল, এখন যত খুশি ধমক দিয়ে নাও, পরের সময়টা আমার, বুঝাবো মজা।
কথাটা ভেবেই মনে মনে একটু হাসলো উর্মি। মাইন পরক্ষণে উর্মিকে কিছুটা রাগী গলায় বলল, উর্মি, তোমাকে আগামীকাল থেকে আমি আর পড়াতে আসছি না। কথাটা শুনে উর্মির কলিজাটা যেন শুকিয়ে গেল। তারপরও উর্মি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে মায়ানকে বলল, কেন স্যার, কালকে কি কোথাও যাবেন? পরশুদিন থেকে কি ঠিকমতো পড়াতে আসবেন তো আবার? মায়ান দাঁতে দাঁত চেপে উর্মির দিকে আঙ্গুল তুলে রেগে বলল, পরশু দিন না, কোনো দিনও না। তোমাকে এখন থেকে আমি আর পড়াবো না। তোমার বাবাকে বলবে অন্য একজন ভালো টিচার রেখে দিতে। উর্মির চোখে পানি টলমল করছে। উর্মি মায়ানকে করুণ গলায় বলল, প্লিজ স্যার, আপনি আমাকে পড়ানো বন্ধ করে দিবেন না। আপনার কাছে না পড়লে যে আমার পুরো ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। আমার লেখাপড়া বা অন্য কোনো কিছুতেই আমি মন বসাতে পারবো না। প্লিজ স্যার, এটা করবেন না। দেখো উর্মি, লেখাপড়া হলো নিজের কাছে, আর টিচার শুধু উছিলা মাত্র। তোমার লেখাপড়ার প্রতি মন থাকলে যে কোনো টিচারের কাছে তুমি পড়তে অভ্যস্ত হয়ে যাবে। তার জন্য আমাকে তোমার দরকার নেই। মাইন চলে যেতে নেবে তখনই উর্মি পেছন থেকে মাইনের হাত ধরে কেঁদে দিয়ে বলল, প্লিজ চলে যাবেন না, প্লিজ। আমি আর কারো কাছে পড়তে চাই না। আমি শুধুমাত্র আপনার কাছে পড়তে চাই, আর সারা জীবন শুধু আপনার কাছেই পড়তে চাই, আর কারো কাছে না। মাইন উর্মির কোনো কথা না শুনে চলে যাচ্ছিল। মাইনকে থামাতে না পেরে উর্মির সঙ্গে সঙ্গে তার বাবাকে ডাক দিল। মেয়ের ডাক শুনে হন্তদন্ত হয়ে উর্মির বাবা মিজান সাহেব ভিতর থেকে দৌড়ে দরজার কাছে এলেন। এসে দেখলেন উর্মি মাইনের হাত ধরে কাঁদছে। মিজান সাহেব বিচলিত হয়ে মাইনকে বলল, এ কি মায়ান, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। উর্মির বাবাকে দেখে মাইনের রাগ যেন আরও বেশি উপচে পড়ছে। নিজের রাগটাকে কন্ট্রোল করে মাইন উর্মির বাবাকে বলল, না আঙ্কেল, আমি আর কোনোদিন আপনাদের বাসায় আসবো না আর বসবো না, কারণ আমি আর উর্মিকে পড়াবো না। আমার এখন অফিসের অনেক কাজ বেড়েছে। আমার এখন আর সময় হবে না উর্মিকে পড়ানোর। তারপর মায়ান তার আর রাইসার বিয়ের কথাটা বলতে যাবে তখনই মিজান সাহেব মায়ানকে থামিয়ে দিয়ে বলল, মায়ান, যা বলার ভিতরে এসে বল। বাইরে দাঁড়িয়ে আর কতক্ষণ কথা বলবে? মায়ানের অনিচ্ছা সত্ত্বেও মিজান সাহেবের জড়াজড়ি দিয়ে উর্মিদের বাসায় ঢুকলো মায়ান। মায়ানকে বাসায় ঢুকতে দেখে নিজেকে কিছুটা স্বাভাবিক করলো উর্মি। মায়ানের জন্য কিছু নাস্তা আনতে উর্মি ভিতরে যাবে তখনই মায়ান উর্মিকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়াও উর্মি, আমার কোনো কিছু লাগবে না, কারণ আমার অফিস টাইম শুরু হয়ে যাবে। আমাকে এখনই অফিসে যেতে হবে। আর আঙ্কেল, একটা কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বলো, কি কথা? উর্মিকে বলবেন ভালোভাবে ওর ক্যারিয়ার দিকে ফোকাস করতে, ভালোভাবে লেখাপড়াটা কমপ্লিট করতে। উল্টাপাল্টা কোনো চিন্তা ভাবনা করলে ক্যারিয়ার এমনিতেই নষ্ট হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি আমার বিয়ে, আপনাদেরকে অবশ্যই ইনভাইট করব। কথাটা বলে মায়ান দ্রুত বেগে সেখান থেকে চলে গেল। উর্মি নিস্তব্ধ এক পাথর হয়ে গেল মায়ানের বিয়ের কথা শুনে। উর্মি দৌড়ে তার রুমে চলে গেল। উর্মির চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে। উর্মি যাকে এতদিন মনে মনে ভালোবেসে এসেছে, তার মনে যে অন্য কেউ আছে তা উর্মি জানতো না। উর্মির কষ্টে যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। উর্মির মা থাকলে সে তার মাকে জড়িয়ে ধরে কেঁদে হালকা হতো, কিন্তু তার এমনই কপাল যে তার মায়ের সুখ তার ভাগ্যে লেখা নেই। ছোটবেলাতেই সে তার মাকে হারিয়েছে, তাই তার মায়ের বুকে যে মুখ লুকিয়ে কাঁদবে সেই সৌভাগ্যটাও উর্মি নেই। কিছুক্ষণ পর উর্মির বাবা উর্মির রুমে এসে পড়ল, উর্মি মা, তুই কাঁদিস না, আমি মায়ানের ব্যবস্থা করছি। দরকার হলে ওর অফিসে ফোন দিয়ে এখনই ওর চাকরিটা আমি ডিসমিস করে দেব। তারপর দেখবো ও তোকে কি করে রিজেক্ট করে। উর্মি তাড়াতাড়ি করে চোখ মুছে তার বাবার দিকে তাকিয়ে না বাবা, তুমি স্যারের কোনো ক্ষতি করবে না। এটা আমার মনের ভুল, আমার মনের আবেগ। স্যার তো এই সম্পর্কে কিছুই জানতো না। স্যারের তো এখানে কোনো দোষ নেই। আমি মনে মনে ভুলে একটা ভাবনা ধরে বসেছিলাম এতদিন, তাই আমি যেভাবে হোক সব সহ্য করে নিজেকে সামলে নেব। কিন্তু স্যারের কোনো ক্ষতি হলে আমি এটা সহ্য করতে পারবো না। আর একটা কথা কি জানো বাবা, শুধু পাওয়ার মধ্যেই সুখ থাকে না, ত্যাগের মধ্যেও অনেক পরিমাণ সুখ লুকিয়ে থাকে। আমি না হয় সেই ত্যাগের মধ্যেই আমার সুখটাকে খুঁজে নেব। বলো। মেয়ের মুখে এত সুন্দর কথা শুনে মিজান সাহেব চশমাটা খুলে চোখের কোণে জমে থাকা পানিটা মুছে নিয়ে তার মেয়ের কপালে একটা চুমু দিয়ে বললেন, আমি ছোটবেলা থেকেই তোমার মা মারা যাবার পর থেকে তোকে অনেক কষ্ট করে বুকে আগলে বড় করেছি। আর সত্যি আমি সার্থক, তোকে একজন প্রকৃত মানুষ করে গড়ে তুলতে পেরেছি। তারপর মিজান সাহেব নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে তার মেয়ের রুম থেকে চলে গেল। মিজান সাহেব উর্মির রুম থেকে চলে যেতেই উর্মি আবার কান্নায় ভেঙে পড়ল আর আস্তে আস্তে করে বলতে লাগলো, আমি জানি না কখন আমি স্যারকে ভুলতে পারবো কিনা। ওনার কাছে পড়তে পড়তে আমার মনের মধ্যে কখন যে উনি জেগে বসে গিয়েছিলেন তা আমি বুঝতে পারিনি।
আমি ভেবেছিলাম অথই আপু যেহেতু স্যারের জীবনে নেই, আমি ওখানে আমার একটা স্থান তৈরি করে নেব। কিন্তু বুঝতে পারিনি আমি স্থান তৈরি করার আগে কেউ ওনার জীবনে স্থান তৈরি করে নিয়েছে। তবে আমি এখানে আর থাকবো না। এখানে থাকলে আমি কখনোই স্যারের স্মৃতি ভুলতে পারবো না। ধুকরে ধুকরে ভেতরে শেষ হয়ে যাব। তাই আমি যত দ্রুত সম্ভব লন্ডনে মামার কাছে চলে যাব। তারপর উর্মি তার বালিশের নিচে থেকে মায়ানের একটা ছবি বের করে তার ছবিতে হাত বুলিয়ে পড়ল। আমার এই অবুঝ মনের ভালোবাসা নিয়ে আমি আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি স্যার। কিন্তু যত দূরেই থাকি না কেন, আপনার প্রতি আমার মনে শ্রদ্ধা, ভালোবাসা আর দোয়া সব সময় থাকবে। কিন্তু যাবার আগে আমি একবার আপনাকে সরি বলে যেতে চাই, কারণ আপনি আমার শিক্ষক। আপনার মনে কষ্ট দিলে আমি কখনোই জীবনে আর মনে শান্তি পাবো না। কথাগুলো ভেবেই উর্মি মায়নের নাম্বারে ফোন দিল, কিন্তু মায়ন উর্মির ফোন ধরল না। উর্মি মায়নকে একটা টেক্সট করলো। তার কিছুক্ষণ পর মায়ন উর্মিকে কল ব্যাক করলো। উর্মি ফোন ধরার সাথে সাথেই মায়নকে বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আর কখনোই এমন হবে না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দিবেন। আপনার সামনে দাঁড়ানোর কোনো মুখ নেই আমার স্যার, তাই ফোনেই আপনার কাছে ক্ষমা চাইছি। আর স্যার, আমি কিছুদিনের মধ্যে লন্ডনে আমার মামার কাছে চলে যাব। আমার প্রতি দোয়া রাখবেন, আমি যেন সব কিছু পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে পারি। উর্মি মায়নের কাছ থেকে বিদায় নিয়ে ফোন রেখে দিল। মায়ন বুঝতে পারছিল উর্মি কাঁদছিল, আর এই কথাগুলো মায়নকে বলছিল। মায়ন যখন উর্মিকে পড়াতে যেত, উর্মি যেন কেমনভাবে তাকাতো মায়নের দিকে। মায়ন বুঝতে পারত উর্মির মনে হয়তো বা কোনো একটা অনুভূতি নাড়া দিচ্ছে মায়নের জন্য, কিন্তু মায়ন কখনো তা সিরিয়াসলি নেয়নি। উর্মির দুষ্টুমি ভেবে সবসময় তা উড়িয়ে দিয়েছিল। কিন্তু মায়ন বুঝতে পারেনি উর্মির মনে সত্যি সত্যি মায়নের জন্য ভালোবাসার সৃষ্টি হয়েছিল। কিন্তু মায়ন কখনোই উর্মিকে সেই রকম চোখে দেখেনি। তাই মায়নের কিছুই করার নেই, কারণ মায়ন রাইসাকে অনেক বেশি ভালোবাসে। মায়ন রাইসাকে ঠকাতে পারবে না, তাহলে সে নিজের কাছে নিজেই ঠকে যাবে। এমনকি অথয়ের ভালোবাসাকেও ছোট করা হবে। আর তাছাড়া রাইসাকে ছাড়া অন্য কাউকে এখন আর ভাবনাতেও আনতে পারে না মায়ন। তবে উর্মি মায়নের খারাপ সময়টা তবে অনেক পরিমাণে সাপোর্ট দিয়েছিল মায়নকে। তাই উর্মির জন্য তার মনের অন্তরস্থল থেকে দোয়া আর স্নেহ সব সময় থাকবে মায়নের। কথাগুলো ভাবতে ভাবতেই চোখ বন্ধ করে একটা ছোট নিঃশ্বাস ফেল মায়ন। মেঘার মা মেঘাকে সকাল থেকেই তাড়া দিচ্ছে দ্রুত রেডি হবার জন্য। কিছুক্ষণ পরে তারা বাসার উদ্দেশ্যে বেরিয়ে যাবে। মেঘা যেন হাত পা কিছুতেই চলছিল না। মেঘার ইচ্ছে করছিল আরও কিছুদিন এখানে থেকে যেতে। মেঘা যে তার মামির কাছে যেয়ে বলবে তাকে এখানে রাখার জন্য, কিন্তু সে সাহসটাও মেঘা পাচ্ছে না। মেঘা মনমরা হয়ে বসে আছে। সেই মুহূর্তে মেঘার রুমে মিথিলা আসলো। মেঘার এমন মনমরা চেহারা দেখে মিথিলা মেঘাকে বলল, কি হয়েছে মেঘা তোমার? তোমার কি মন খারাপ, না শরীর খারাপ, নাকি নিলয়ের সাথে কিছু হয়েছে? মিথিলাকে দেখে মেঘার সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে মিথিলার হাত ধরে বলল, ভাবি দেখো না, মা আমাকে নিয়ে চলে যাচ্ছে। বলেছিল আজকেই নাকি বাসায় চলে যাবে। আমারও সত্যি যেতে ইচ্ছে করছে না, আরও কিছুদিন থাকতে ইচ্ছে করছে। তুমি একটু মাকে বুঝিয়ে বলবে প্লিজ। মেঘার কথা শুনে মিথিলা কিছুটা আশ্চর্য হয়ে বলল, আমার তো গতকালকে ফুপির সাথে কথা হলো। কই, তখন তো ফুপি এই বিষয়ে আমাকে কিছুই বলেনি। আর হঠাৎ এমন কি হলো যে ফুপি আজকেই চলে যেতে চাইছে? ভাবি আমিও সেটাই বুঝতে পারছি না, প্লিজ তুমি মাকে একটু বোঝাও ভাবি প্লিজ। মিথিলা মেঘাকে অভয় দিয়ে বলল। মিথিলা বলল, আমি ফুপির সাথে কথা বলছি, তুমি টেনশন নিও না। আর তাছাড়াও ফুপির সাথে আমার এমনিতেই কথা ছিল তোমার আর নিলয়ের ব্যাপারে। রেখা আমাকে ফোন দিয়েছিল, ওরা বলেছে 2-1 দিনের মধ্যে নিলয়কে নিয়ে ওরা আসতে চাচ্ছে। কথাটা শুনে মেঘার মনে খুশি যেন উপচে পড়ছে। তাই মেঘা অনেক খুশিতে নিজের অজান্তেই বলে ফেল, তুমি সত্যি বলছো ভাবি নিলয় আসবে? মিথিলা একটু মুচকি হেসে মেঘাকে বলল, হ্যাঁ আসবে তো, আর সাথে তোমাকে এঙ্গেজমেন্ট রিং পরিয়ে দিতে চাইছে। উফ, মেঘার খুশি আর দেখে কে। মেঘা তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। সেই মুহূর্তে নিলয় ফোন দিল। মেঘা মিথিলার সামনে ফোনটা রিসিভ করতে পারছে না, তাই বারবার ফোনটা সাইলেন্ট করে দিচ্ছে। মিথিলা বিষয়টা বুঝতে পেরে একটু মুচকি হেসে মেঘার রুম থেকে চলে গেল। মিথিলা চলে যেতেই মেঘা নিলয়ের ফোনটা রিসিভ করতেই নিলয় বলে উঠল, কী হলো মেঘা, এতক্ষণ কোথায় ছিলে? কতক্ষণ ধরে তোমাকে কল দিছে, তুমি কি দেখতে পাওনি? তুমি কি জানো না তুমি ফোন না ধরলে আমার টেনশন হয়? তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না। আমার কাছে পাগল পাগল লাগে। যেন কেন তুমি আমার ফোনটা ধরলে না বলো তো?
নিলয় মেঘাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজেই কথা বলে যাচ্ছিল। মেঘা নিলয়কে অনেক কষ্টে থামিয়ে বলল, আরে আমার কথাটা তো শুনুন। মিথিলা ভাবি ছিল তাই ওনার সামনে ফোনটা ধরিনি। ভাবি চলে যেতে আপনার ফোনটা রিসিভ করলাম, তাই ফোন ধরতে দেরি হয়ে গিয়েছে। নিলয় তারপর ইমোশনালভাবে মেঘাকে বলল, মেঘা, তুমি যেখানে যেই অবস্থায় থাকো না কেন, আমার ফোনটা রিসিভ করে অন্তত পক্ষে বলবে তুমি ব্যস্ত আছো। নিলয়ের সাথে কথা বলতে বলতে দেখলো মেঘার দরজাটা খোলা। মেঘা ভাবলো হঠাৎ যদি তার মা চলে এসে নিলয়ের সাথে কথা বলতে দেখে তাহলে হয়তো বা খুব বকবে, তাই মেঘা দরজাটা বন্ধ করে দিল। মিথিলা মেঘার মায়ের রুমের সামনে গিয়ে বলল, ফুপি আপনার সাথে আমার কিছু কথা আছে। মেঘার মা কাপড় গোছাতে গোছাতে মিথিলাকে বলল। হ্যাঁ মিথিলা, বল কি বলবে। মিথিলা কাপড়ের ব্যাগটার দিকে তাকিয়ে বলল, আপনি কি কোথাও যাচ্ছেন নাকি ফুপি? হ্যাঁ আসলে আমরা আজকে চলে যাব মেঘাকে নিয়ে। কিন্তু হঠাৎ চলে যেতে চাইছেন কেন ফুপি? আর কতদিন এখানে থাকবো বল। আসলে মেঘাকে তুমি আর রাইসা ছাড়া আর কেউ তেমন সহ্য করতে পারছে না। আর মেঘার তো লেখাপড়া শুরু করে দিতে হবে, সামনেই ওর পরীক্ষা, তাই আজকেই চলে যাব। আমি চাই না আমার মেয়ের জন্য কেউ বিরক্ত হোক। মিথিলা মেঘার মায়ের হাত ধরে বলল, এইভাবে বলছেন কেন ফুপি? বিশ্বাস করুন আমরা সবাই মেঘাকে অনেক ভালোবাসি। মায়ের হাত ধরে বলল। মেঘার মা মিথিলাকে বলল, তা তো নিজের চোখেই দেখতে পেলাম কে কতটা ভালোবাসে। তখনই মিথিলার শাশুড়ি রুমে ঢুকে পড়ল, তোর কি চোখ আছে নাকি? কোনো কিছু দেখা যে দেখবি মেঘাকে কে কতটুকু ভালোবাসে তা বোঝার মন থাকলে তো ঠিকই বুঝতি। মিথিলা তার শাশুড়ির কথা শুনে বুঝতে পারলো এতক্ষণ মিথিলার শাশুড়ি রুমের বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। মিথিলার শাশুড়ি মেঘার মাকে আবার বলল, তোর কি মনে হয় মেঘাকে এই বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্তটা কি শুধুমাত্র মিথিলারই ছিল? আমি ওকে বলেছিলাম মেঘাকে এই বাসায় নিয়ে আসতে, যাতে ও সবার সাথে থেকে দ্রুত সুস্থ হয়ে যেতে পারে। আর এই কথাটা কাউকে বলতেও কে নিষেধ আমি করেছিলাম। মিথিলা তার শাশুড়ির সাথে সহমত পোষণ করে বলল, হ্যাঁ ফুপি, মাই আমাকে বলেছিল মেঘাকে এই বাসায় নিয়ে আসতে। মেঘা যেন নিজের ভুলটা বুঝতে পেরে নিজেকে সংশোধন করে নিতে পারে, তাই মেঘার উপর রাগ দেখিয়েছিল মা। মিথিলার শাশুড়ি মেঘার মায়ের কাছে এগিয়ে যেয়ে বলল, আমি না বলা পর্যন্ত তোরা এই বাড়ি থেকে কেউ কোথাও যাবে না। মিথিলার শাশুড়ি চলে যাচ্ছিল। তখনই মিথিলা দুজনের উদ্দেশ্যে বলল, মা তুমি আর ফুপি এখানে একটু বসো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। মেঘার মা আর মিথিলার শাশুড়ি বসলো। তারপর মিথিলা মেঘা আর নিলয়ের বিষয়ে আস্তে আস্তে সব কিছু বলতে লাগলো। নির্ঝরের সকল প্রেজেন্টেশন কথাবার্তা সব কিছুতেই সন্তুষ্ট হলো সমস্ত ক্লায়েন্টরা তাদের সাথে ব্যবসাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য আরও 2 বছরের কন্ট্যাক্ট করলো নির্ঝরের সাথে। নির্ঝর এত সুন্দর করে সব কিছু হ্যান্ডেল করেছে আর উপস্থাপন করেছে যে খুব তাড়াতাড়ি তাদের মিটিং সময়ের আগে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তাই নির্ঝর ভাবলো আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, কিন্তু কাউকে জানাবে না, সরাসরি যেয়ে সবাইকে সারপ্রাইজ দেবে, বিশেষ করে মিথিলাকে। নির্ঝর ক্লায়েন্টের সফটওয়্যারে সকল ডিটেলস সাবমিট করে দিল। এইবার নির্ঝরকে হোটেলে যেতে যত দ্রুত সম্ভব রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। তাই সে অনলাইনে দ্রুত করে টিকিট কেটে ফেলল আর খুশি মনে বলতে লাগলো, আমি আসছি মিথিলা তোমার বুকে। রাইসা সমানে কল দিয়ে যাচ্ছে মাইনকে, কিন্তু মাইনের কল ধরার কোনো নাম গন্ধ নেই। গতকাল রাত থেকে এই পর্যন্ত মাইনকে কম করে হলো 20 থেকে 25টা কল দিয়ে দিয়েছে রাইসা। একটা কলও ধরল না মাইন রাইসার। রাইসা বুঝে উঠতে পারছে না মাইন কেন ফোন ধরছে না। রাইসা যে বাসা থেকে বেরিয়ে মাইনের অফিসে যাবে তারও কোনো উপায় নেই। বাসা থেকে বের হতে গেলেই মায়ের জেরাতে মুখে পড়ে যাবে রাইসা। হঠাৎ রাইসার ফোনটা বেজে উঠল। রাইসা ফোনের দিকে তাকিয়ে দেখলো মায়েন ফোন দিয়েছে। রাইসা ফোনটা রিসিভ করে সঙ্গে সঙ্গে উত্তেজিত কণ্ঠে মায়েনকে বলল, এতক্ষণে বুঝি তোমার মনে হলো আমাকে ফোন করাটা দরকার, তাই না? তোমার সমস্যাটা কি বলো তো? তুমি কি আমাকে ইগনোর করছো নাকি অ্যাভয়েড করে চলতে চাইছো? বলো তো আমাকে একটু। মায়েন রাইসার শান্ত গলায় বলল, সরি রাইসা, আমি একটু ব্যস্ত ছিলাম। রাইসা মায়ের কণ্ঠ শুনে মায়েনকে বলল, কি হয়েছে তোমার? তোমার কণ্ঠটা এমন শোনাচ্ছে কেন? না তেমন কিছু না, আসলে একটু ঘুম কম হয়েছে তো তাই হয়তোবা কণ্ঠটা এমন লাগছে। রাইসা, তোমাকে না খুব দেখতে ইচ্ছে করছে। তুমি কি আজকে আমার সাথে বিকালের দিকে একটু দেখা করতে পারবে? কিন্তু মা আর ভাবি? আমি মিথিলাকে বুঝিয়ে বলবো। মিথিলা অবশ্যই আন্টিকে হ্যান্ডেল করতে পারবে। ঠিক আছে, কিন্তু কোথায় আসবো?
তোমাদের বাসার কাছে যে পার্কটা আছে ওখানে এসো। আর শোনো, তোমাকে আমি যে শাড়িটা দিয়েছিলাম সেটা পরে এসো। রাইসা সম্মতি প্রকাশ করে ফোন রেখে দিল। মিথিলার মুখে সব কিছু শুনে মেঘার মা মিথিলাকে বলল, মিথিলা, তোমার জায়গায় যদি অন্য কেউ এই বিষয়টা বলতো তাহলে আমি কখনোই পাত্তা দিতাম না, কিন্তু তুমি যখন বলছো আমি অবশ্যই রাজি। আর মেঘার বাবাকেও বিষয়টা আমি বুঝিয়ে বলবো। মিথিলা তার শাশুড়ির সম্মতির আশায় তার শাশুড়ির দিকে তাকালো। মিথিলার শাশুড়ি চোখের ইশারা দিয়ে তার সম্মতি জানালো। মিথিলা খুব খুশি হয়ে মেঘার কাছে চলে গেল কথাটা বলতে। মেঘা কথাটা শুনে খুশিতে মিথিলাকে জড়িয়ে ধরলো। মিথিলা একটু দুষ্টামি করে মেঘাকে বলল, আমাকে জড়িয়ে ধরে লাভ নেই মেঘা, যাকে ধরার তাকেই ধরো। কথাটা শুনে মেঘা লজ্জা পেয়ে বলল, তুমি যে কি বলো না ভাবি। হয়েছে আর লজ্জা পেতে হবে না। আমি রেখাকে ফোন দিয়ে ওদের আসার ব্যাপারটা আগাই। মিথিলার মাধ্যমে রাইসা তার মাকে রাজি করিয়ে বিকালের দিকে রাইসা মাইনের দেওয়া শাড়িটা পরে বাসা থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর রাইসা পার্কে পৌঁছে গেল। গিয়ে দেখলো মায়ন তার জন্য অপেক্ষা করছে। মায়ন রাইসার দেওয়া সেই পাঞ্জাবিটা পরে এসেছে। রাইসাকে দেখে মায়ন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রাইসার দিকে। মায়ন রাইসার কাছে গিয়ে রাইসার কপালে একটা চুমু দিয়ে বলল, খুব সুন্দর লাগছে আমার পাগলিটাকে, দেখতে একদম পরীর মতো লাগছে। হঠাৎ মায়ন শাড়িটা পরে রাইসাকে এত সুন্দর লাগছিল যে মায়ন চোখ ফেরাতে পারছিল না। একধানে রাইসার দিকে সে তাকিয়েছিল। মায়নকে এইভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে রাইসা কিছুটা লজ্জা পেল। রাইসা মায়নের সামনে একটা তুড়ি মেরে মায়নকে বলল, এই যে মিস্টার, কি দেখছো কেমন করে? তোমাকে? আমাকে এর আগে কখনো দেখোনি বুঝি? দেখেছি তো। তাহলে আজকে কেন এইভাবে দেখছো? কারণ আজকে তোমাকে একটু অন্যরকম লাগছে। কি রকম লাগছে? একদম পরীর মতো লাগছে। ও আচ্ছা, তাই না? তাহলে এতদিন বুঝি পেতনির মতো লাগতো? মায়ন রাইসার দিকে তাকিয়ে নিজের অজান্তেই হ্যাঁ বলে ফেল। রাইসা চোখ গরম করে মায়ন হাত দিয়ে কিছুটা চিল্লিয়ে বলল, কি কি বললে তুমি? আমি পেতনি? রাইসা চোখ গরম করে মাঝে হাত দিয়ে কিছুটা চিল্লিয়ে বলল। রাইসা চিল্লিয়ে কথা বলাতে হুঁশ ফিরল মায়নের। মায়ন চমকে বলে উঠল, পেতনি? কই পেতনি? কে পেতনি? মায়ন রাইসার দিকে তাকিয়ে দেখলো রাইসা চোখ মুখ খিচে মায়নের দিকে তাকিয়ে আছে। মায়নের হঠাৎ মনে পড়লো মায়ের নিজের অজান্তে বিয়ে খেয়ালে রাইসাকে পেতনি বলে সম্বোধন করেছে। মায়ের ছোট্ট একটা ঢোক গিলে মনে মনে বলল, কাম সারছে, আজকে আমার খবর আছে। রাইসা তেড়ে এসে মায়নকে এলো পাথারি কিল খুশি মারতে লাগলো। মায়ন রাইসার দুহাত ধরে নিচের দিকে টেনে নিল। তারপর মায়ন রাইসার দুই গালে দুটো কিস করলো। রাইসা লজ্জা পেয়ে মায়নের বুকে মুখ লুকালো। মেঘা খুব পরিমাণে আতঙ্কিত মনে অপেক্ষা করছিল তার মা সব কিছু জানার পর কেমন রিয়াকশন করবে তার জানার জন্য। তাকে কি এই বাড়িতে থাকতে দিবে নাকি টেনে বাসায় নিয়ে যাবে। বারবার সে ঘরের দরজার দিকে তাকাচ্ছিল। মিথিলা কি উত্তর নিয়ে আসে সেই আশায়। মেঘা বিড়বিড় করে বলল। পিছন থেকে মিথিলা এসে মেঘাকে বলল, মনে হয় ঝাড়ুর বাড়ি। মিথিলার কথা শুনে চোখ বড় বড় করে মিথিলার দিকে তাকালো মেঘা। তারপর ছোট্ট করে বলল, নয় হ্যাঁ। মেঘার টেনশনে যেন হার্টবিট বেড়ে গেল। মেঘা দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে দিয়ে রেখেছে। মেঘা ঘরের এপাশ থেকে ওপাশ খালি হাঁটাহাঁটি করছে, একবার বসছে একবার উঠছে। মেঘার এরকম কাহিনী দেখে মিথিলা হেসে দিল। মেঘা কিছুটা শুকনো গলায় বলল, আমার এই অবস্থা দেখে তুমি হাসছো ভাবি? তুমি কিছু একটা ব্যবস্থা করো না প্লিজ। কি ব্যবস্থা করব আমি? নিলয় আর আমার ব্যাপারটা মাকে একটু ভালো করে বুঝিয়ে বলো না। আমার বিশ্বাস তুমি বুঝিয়ে বললেই মা অবশ্যই বুঝবে। কি বলবো আর কেন বলবো? মেঘা নিজেকে ধরে রাখতে না পেরে বলে ফেল, কেন? মাকে বলবে যে আমি আর নীলয় দুজনকে অনেক পছন্দ করি, আমরা বিয়ে করতে চাই। কথাটা বলে মেঘা চোখ বন্ধ করে জিহ্বায় কামড় দিল। এক চোখ বন্ধ করে অন্য চোখ কিছুটা খুলে তাকিয়ে দেখলো মিথিলা মিটিমিটি হাসছে। মেঘা নিজে নিজেকে বলতে লাগলো, মেঘা তুই আসলে একটা মাথা মোটা, তুই একটা গাধি। এইভাবে কেউ মনের কথা প্রকাশ করে? মেঘা কত ঘুরানোর জন্য মিথিলাকে বলল, না মানে আসলে ভাবি আমি তো মজা করছিলাম। ও আচ্ছা, তুমি মজা করছিলে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফুপি আর মাকে যে বলছি তুমি আসলে মজা করছিলে, নিলয়কে তুমি চাও না। আমি গেলাম তাহলে, যেয়ে বলে আসি কথাটা।
সঙ্গে সঙ্গে মেঘা মিথিলাকে আটকে দিয়ে বলল, আরে ভাবি কোথায় যাচ্ছ শোনো না, আমি তো এমনি বলছিলাম মজা করে। মিথিলা তার 2 হাত ভাঁজ করে মেঘাকে বলল,